আকাশে গোল চাঁদ, চারিদিক চাঁদের আলোয় আলোকিত হয়ে রয়েছে। নদী বয়ে যাচ্ছে তার আপন বেগে। সেই সময় রাত গভীর হয়েছে। একা একজন মাঝি তার নৌকো নিয়ে নদীর বুক চিরে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। তার দেশের গান তার গলায় গুনগুন করে গাইতে গাইতে। চাঁদের আলোয় নদীর জল ঝিকমিক করছে। নদীর দুদিকে বাঁশ গাছ, শেওড়া গাছের বন, যারা নুয়ে পড়েছে নদীর জলের মধ্যে। মাঝি সেই জঙ্গলের মধ্যে দিয়ে নৌকো নিয়ে নদীর উপর দিয়ে গান করতে করতে চলে যাচ্ছে। তার সঙ্গী আর কেউ নেই, একা একজন মাঝি। শুধু সঙ্গী হয়েছে রাতের নিস্তব্ধতা আর নদীর জলের কলকল আওয়াজ। হঠাৎ করে মাঝির কানে ভেসে আসতে থাকে জঙ্গলের ভেতর থেকে মাংসাশী প্রাণীদের ভয়ার্ত আওয়াজ। মাঝির বুক কেঁপে উঠল। মাঝি চিন্তা করতে লাগলেন, আজ রাতে কি হলো? এরকম আওয়াজ তো কোনোদিন শুনিনি। শুনলেও এত ভয়ার্ত চিৎকার কেন করছে মাংসাশী প্রাণীরা? এই চিৎকার শুনে মাঝি নৌকো চালাবে কি সে যেন স্থির হয়ে যাচ্ছে। কোনো রকমে সে নদীর বুক চিরে বৈঠা চালানোর চেষ্টা করছে এই গভীর রাতে। ফিয়ার ব্লক অনুভবে হরিচাঁদ তান্ত্রিক যার বাড়িতে গেল, তার বাড়ির দরজার সামনে গিয়েই একটা আওয়াজ ভেসে আসলো তার কানে। যার ট্রিটমেন্ট করতে গেছেন উনি, তিনি একজন মহিলা। সেই মহিলা তার হাজবেন্ডকে বলছে, তুই কেন ওনাকে এনেছিস? আমি তো সুস্থই আছি। আমি তো অসুস্থ না। তাহলে আমাদের বাড়িতে তান্ত্রিক কেন? ওকে চলে যেতে বল। তান্ত্রিক আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে ঢুকলো। ঘরে ঢোকার পর দেখছি খাটের উপর নর্মাল অবস্থায় ওনার ওয়াইফ বসে আছে। তান্ত্রিক ওনার দিকে তাকাতেই উনি একটা বিদঘুটে হাসি হেসে একই কথা বললেন, এখান থেকে চলে যা। তুই আমার কিচ্ছু ক্ষতি করতে পারবি না। তুই আমার ক্ষতি করতে এসেছিস? তান্ত্রিক ওই কথা শুনে বাইরে চলে আসলো। এসে মহিতেশ বাবুকে ডাকলো। ডেকে কিছু কথা ওনাকে জিজ্ঞেস করলেন এবং কিছু কথা ওনাকে বললেন। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রায়। আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে সেটা আরেকবার বলে দিই। আমাদের মেল আইডি রয়েছে saptoshi699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9635493476, যেখানে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেখান থেকে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে খুব সহজে যোগাযোগ করতে পারবেন। fear_blog লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজেও আপনারা আপনাদের জীবনে সত্যি ভৌতিক ঘটনা যদি ঘটে থাকে তাহলে আপনারা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমরা আমাদের ফিয়ার ব্লকের ফ্যামিলির সঙ্গে সেটা শেয়ার করব। তো চলে আসছি আজকের ফিয়ার ব্লকের পক্ষ থেকে আরেকটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যে আমাকে লিখে পাঠিয়েছে তার নাম মহিতোষ গাইন। উনি পেশায় স্কুল টিচার, ওনার ওয়াইফ হোম মেকার। উনি আমাকে বলেছেন যে রূপম, আমার এই ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলে দিও। তোমার গলায় শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। উনি আরো লিখেছেন যে, রূপম, আমাদের ঘটনাটা একটু অন্যরকম। আমার বিয়ে যে হয়েছিল আমাদের দুজনের, সেই বিয়েতে আমাদের দুই পরিবারের কারোরই মত ছিল না। আমরা দুজনেই পরিবারের বিপক্ষে গিয়ে অন্য জায়গায় মন্দিরে বিয়ে করি। কারণ আমরা ছিলাম ইন্টারকাস্ট। কারণ আমার বউ ছিল মুসলিম, আমি হিন্দু। তাই জন্য ইন্টারকাস্টের জন্যই আমাদের দুই পরিবার কেউই মেনে নেয়নি এই ঘটনা, বিয়েটা আমাদের। আমরা বিয়ের পরে সোনারপুর নামক একটা জায়গায় এসে একটা ভাড়া বাড়িতে থাকি। এখান থেকে আমি চাকরি করছি। তো উনি আমাকে বলেছেন, বিয়ের 1 বছর কমপ্লিট হওয়ার পরেই হঠাৎ করে দেখছে ওনার ওয়াইফের মধ্যে কিছু চেঞ্জেস আসছে। ঠিক মতন খায় না, কোনো ভালো কথা জিজ্ঞেস করলে রেগে যাচ্ছে, সবসময় একটা খিটখিট করছে, আর চোখের অবস্থাও ভালো না। উনি প্রথমে একজন ডাক্তারের ওপিনিয়ন নিলেন। ডাক্তার অনেক রকম টেস্ট করলো, কিন্তু কিছু ধরা পড়লো না, সবই ওকে। এরকম করে উনি কয়েকজন ডাক্তারের ওপিনিয়ন নিয়েছিলেন, কিন্তু সমস্ত টেস্ট করার পরে, এমনকি স্ক্যানও করা হয়েছে ওনার মাথা, কিন্তু সব রিপোর্ট ওকে, কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু দিন দিন ওনার ওয়াইফের শরীরও খারাপ হচ্ছে এবং দিন দিন ওনার বিহেভিয়ারও পাল্টে যাচ্ছে। উনি একটু চিন্তায় পড়ে গেলেন যে কি হলো, এতদিন তো ভালোই ছিল, 1 বছর পরে এরকম কেন হচ্ছে। উনি যে পাড়ায় ভাড়া থাকতেন, সেই পাড়ায় সবাই ওনাকে খুব ভালোবাসত। একদিন ওই পাড়ারই এক ভদ্রলোক বলল, আচ্ছা মহিতোষ, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। তুমি এরকম মনমরা হয়ে গেলে কেন? তুমি তো কত প্রাণোচ্ছল ছিলে, জলই ছেলে ছিলে। তুমি হঠাৎ করে এরকম মন টন খারাপ, মনে যেন কিছু একটা বাড়িতে হয়েছে, এরকম কেন হয়ে গেছে? তখন উনি ওনার ওয়াইফের সমস্ত ঘটনা খুলে বললেন। তখন ওই গ্রামেরই আরেক ভদ্রলোক বললেন, মহিতোষ, একটা কথা বলবো। তুমি স্কুল টিচার, সায়েন্সের টিচার, আমি জানি তুমি সায়েন্স নিয়ে চর্চা করো, কিন্তু তুমি এগুলো বিশ্বাস করবে কিনা, তবে এগুলো হতে পারে। আমি তোমাকে বলছি, ডাক্তার কিছু করতে পারবে না। তুমি যদি কোনো তান্ত্রিকের কাছে যাও, তাহলে আমি তোমাকে নাম্বার দিতে পারি তান্ত্রিকের। আমি ওনার ক্লায়েন্ট, আমি ওনার সঙ্গে কথা বলে নেব, তুমি গিয়ে একটু তোমার বউকে দেখাও। তখন উনি বললেন, আমি সে সত্ত্বেও উনি বললেন যে ঠিক আছে, আপনি নাম্বারটা দিন, দেখি আমি কথা বলবো। সেদিন সন্ধ্যের সময় খুব বাজে অবস্থা ধারণ করেছিল ওনার বাড়িতে ওনার বউয়ের জন্য। উনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তান্ত্রিককে ফোন করেন। ওই সময় তান্ত্রিক সবে তার পুজোর কাজকর্ম সেরে এসে ঘরে একটু চিত হয়ে বসেছেন। এমন সময় তান্ত্রিকের ফোনটা সশব্দে বেজে উঠল। তান্ত্রিক ফোনটা ধরে বললেন, হ্যালো, কে? উনি বললেন, দাদা, আমি মহিতোষ গাইনি, আমি পেশায় স্কুল টিচার। আমার ওয়াইফের এরকম অবস্থা, আপনি একটু আসুন, আমার বউকে দেখে যান। তখন তান্ত্রিক বলল, ঠিক আছে, আমি আসবো, কিন্তু আজকে তো রাত হয়ে যাচ্ছে, আমি তো আজকে আসতে পারবো না, আমি আসলে কালকে সকালে আসবো। তখন বলল, ঠিক আছে, আপনি কালকে সকালেই আসুন। মহিতোষবাবু বললেন। তান্ত্রিক বলল, আপনার বাড়ির লোকেশনটা আমাকে পাঠান, আমি কালকে ঠিক টাইম মতন চলে যাব। পরদিন সকালবেলা তান্ত্রিক আসলে তাদের বাড়িতে। দরজার সামনে এসে যখন দাঁড়ালেন, তখন শুনতে পাচ্ছে ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ ওনার কানে ভেসে আসছে, যেন উনি তার হাজবেন্ডকে বলছেন, ওকে কেন এনেছিস সেখানে? আমার তো কিছু হয়নি, আমি তো সুস্থই আছি, তাহলে তান্ত্রিক কেন এসছে আমাদের বাড়িতে? উনি কথাটা শুনে ওয়েট না করে তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকলেন। গিয়ে দেখলেন কোথায় কি,
ওনার ওয়াইফ তো নর্মাল ভাবে খাটের মধ্যে বসে আছে। তান্ত্রিক যেই ওনার চোখের দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত গলায় হেসে উঠলেন ওই মহিলা এবং তান্ত্রিককে বলল, এখান থেকে চলে যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই এখান থেকে চলে যা, আমি তোকে আদেশ করলাম, তুই এখান থেকে চলে যা। তান্ত্রিক কিছু না বলে চলে আসলো বাইরে। এসে মহিতেশ বাবুকে ডাকলেন, ডেকে বললেন যে, দাদা একটা কথা বলি, আপনি এখানে থেকে কিছু করা যাবে না, আপনি এক কাজ করুন, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে মা কালীর মন্দিরও আছে, আমি তাকে রোজ পুজো করি, আপনি ওখানে আসুন, আমি ওখানে ব্যবস্থা করতে পারবো যা করার। এই বলে তান্ত্রিক চলে গেল। এরপরে পরদিন সকাল হতেই উনি তান্ত্রিকের বাড়িতে গেলেন। এবার এখানে তান্ত্রিকের বাড়ির বর্ণনাটা আমি দিয়ে রাখি। তান্ত্রিকের যে বাড়িটা একটু ইন্টেরিয়ারে, বাড়ির জমি জুড়ে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছে ভর্তি, শান্ত পরিবেশ, ছোট্ট একটা বাড়ি, পাশে একটা ছোট্ট কালী মন্দির। ওদের ওখানে একটা পুকুর আছে, প্রকাণ্ড পুকুর, যে পুকুরটা চারপাশ জংলা গাছ দিয়ে ভর্তি। ওখানকার বাসিন্দাদের মত ওই পুকুরে নাকি ভূত আছে। এই কথাটা বলারও কিছু কারণ আছে। সেই কারণটা হলো যে এক সময় নাকি কোনো একটা টাইমে এই পুকুরে নাকি 132 জন মানুষ জলে ডুবে মারা গেছিল। প্রতিদিনই যেন এই পুকুরটা মানুষদেরকে গ্রাস করত। তাই জন্য ওই পাড়ার লোক ওই পুকুরে আর কোনো কাজকর্ম করতে যায় না এবং সামনে দিকেও যায় না। যেহেতু পুকুরের ওদের দরকার, সেহেতু পাড়ার অপর দিকে ওরা একটা পুকুর কাটায়, সেই পুকুরে ওরা সমস্ত কাজকর্ম করে। কিন্তু সবাই বলে ভূত আছে, জিন আছে, কিন্তু পুকুরে কিন্তু আজ পর্যন্ত কেউ কিছু দেখেনি। তান্ত্রিকও কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারিনি এই পুকুরে সত্যি কোনো জিন আছে কিনা। পরদিন সকালবেলা যখন মহিতেশ বাবু ওনার বাড়িতে গেলেন, তখন তান্ত্রিক বলল, আসুন মন্দিরের ভেতরে আসুন আপনারা। মহিতেশ বাবু চটি খুলে মন্দিরের ভেতরে ঢুকলেন, কিন্তু ওনার ওয়াইফ মন্দিরের পাশে একটা বড় রাস্তা ছিল, সেই রাস্তার পাশটায় দাঁড়িয়ে আছে, কিছুতেই মন্দিরের ভেতরে ঢুকছে না। অনেক ডাকলো তান্ত্রিক, আপনিও আসুন, আপনিও আসুন। উনি খালি নর্মাল গলায় বলে যাচ্ছেন, না আমি মন্দিরের ভেতরে যাবো না, আমার ভগবানের সঙ্গে কোনো দরকার নেই, আমি মন্দিরের ভেতরে ঢুকবো না, ভগবানকে আমি পছন্দ করি না, আর আমি মন্দিরের ভেতরে ঢুকতেও পারবো না, আমি মন্দিরের ভেতরে কিছুতেই ঢুকবো না। অনেক ডাকার পরেও কিছুতেই উনি মন্দিরের ভেতরে প্রবেশ করলেন না। তান্ত্রিক পরখ করার জন্য বললেন, ঠিক আছে চলুন, মন্দির তো দেখলেন মহিতেশ বাবু, চলুন আপনাদের দুজনকে নিয়ে আমাদের যে যে জিন আছে পুকুরটা ওটাতে যাই। যেই কথাটা বলেছে ওনার ওয়াইফ যেন প্রচন্ড আনন্দ পেল। তান্ত্রিককে ঘুরিয়ে জিজ্ঞেস করলো নর্মাল গলায়, কি বললেন আপনি, জিন আছে? বলছে, হ্যাঁ সবাই তো তাই বলে। যেই শুনেছে উনি জিন আছে, সঙ্গে সঙ্গে ওনাদের আগে আগে ওই পুকুরটাতে উনি যেতে লাগলেন। অবাক করা কাণ্ড যে ওই পুকুরের রাস্তা তো ওরা দুজনের একজনে চেনে না, মহিতেশ বাবুও চেনে না এবং মহিতেশ বাবুর বউ যে সেও চেনে না, কিন্তু মহিতেশ বাবু এবং ওই তান্ত্রিককে যেন মহিতেশ বাবুর বউ পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, এমন অবস্থা। তখন তান্ত্রিক বুঝলেন যে এই মহিলা পুরোপুরি পজিটিভ, হালকা হলেও পজিটিভ। পুকুরের সামনে গিয়ে মহিতেশ বাবু বউ যা আরম্ভ করলেন, তান্ত্রিক দেখে তান্ত্রিকের আর বুঝতে বাকি রইল না যে একে জিন ধরেছে। জিন যদি না ধরে থাকে তাহলে পরে এরকম হতে পারে না। উনি পুকুর ছেড়ে কিছুতেই আসতে চাইছেন না। তখন মহিতেশ বাবু অনেক ডাকলেন, কিছুতেই আসলেন না। তান্ত্রিক অনেক ডাকলেন, তাতেও আসছে না। বলছে, না আমি পুকুরে এখানেই থাকবো এখন,
তান্ত্রিক মৈত্রেয়বাবুকে একটু দূরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন সেই শুনে মৈত্রেয়বাবু আকাশ থেকে পড়লেন যে তান্ত্রিক এই কথাটা জানলো কি করে? নিশ্চয়ই উনি অনেক বড় তান্ত্রিক, নয়তো এই কথা তো জানার কথা না। কথাটা ছিল এরকম, তান্ত্রিক মৈত্রেয়বাবুকে জিজ্ঞেস করলেন যে দাদা, আপনার সঙ্গে পরিচয় হওয়ার আগে আপনার ওয়াইফ কি কোনো প্রেম করতো, কোনো অ্যাফেয়ার্সে জড়িত ছিল? তখন মৈত্রেয়বাবু বললে, হ্যাঁ, আমার সঙ্গে পরিচয় হওয়ার আগে একটা মুসলিম ছেলের সঙ্গেও প্রেম করত, কিন্তু কি কারণে জানি না মুসলিম ছেলেটা হঠাৎ করে সুইসাইড করে। কারণ কেউ কিছু আজ পর্যন্ত জানতে পারেনি। তখন তান্ত্রিক বলল, আচ্ছা বুঝেছি, ঠিক আছে, চলুন মন্দিরে চলুন। আবার মন্দিরে নিয়ে আসলো। ওনার ওয়াইফ তো কিছুতেই আসতে চাইবে না পুকুর থেকে, কিন্তু জোর করে নিয়ে আসলো। তখন তান্ত্রিকও বিশ্বাস করলো যে না, এর পুকুরের মধ্যে সত্যি জিন আছে, নয়তো যে একজন প্রদেশ মহিলা কেন এত আনন্দ পাবে পুকুরের নাম শুনলে, এবং সে পুকুর থেকে আসতেই চাইছিল না। তান্ত্রিক মন্দিরে এসে সেই একইভাবে মৈত্রেয়বাবু ঢুকলেন, কিন্তু ওনার বউ ঢুকতে চাইছেন না। সঙ্গে সঙ্গে ওনার কাছে কিছু মন্ত্রভূত ছাই ছিল, সেই ছাই উনি হাতে মুঠো করে নিয়ে ওনার বউয়ের গায়ে ছুঁড়ে মারলেন। মারার সঙ্গে সঙ্গেই মৈত্রেয়বাবুর ওয়াইফ অজ্ঞান হয়ে গেল। ওনাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসে যজ্ঞকুণ্ডের সামনে শোয়ালেন ওনারা। তান্ত্রিক বলেছে মৈত্রেয়বাবু আমাকে বলেছেন যে আমার তান্ত্রিক জীবনে এরকম জিনিস, এত শক্তিশালী জিন আমি কোনোদিন দেখিনি। গিয়ে উনি একটা যজ্ঞকুণ্ডের সামনে তো শোয়ালেন। শোয়ানোর পরে মন্ত্র পড়া আরম্ভ করলেন, যজ্ঞের আগুনে জানান যজ্ঞ করছেন। হঠাৎ করে দেখছেন ওনার বউয়ের শরীর থরথর করে কাঁপছে, সেন্সলেস করা হওয়া অবস্থায়। তখন মৈত্রেয়বাবুকে তান্ত্রিক বললেন, দাদা, আপনি আপনার বউয়ের হাতটা শক্ত করে চেপে ধরুন, দুটো হাতই। এভাবে নড়াচড়া করলে আমার কিন্তু অসুবিধা হবে, কারণ আমার যজ্ঞে বাধা দিতে চাইছে আপনার বউয়ের শরীরে যে জিনটা ঢুকেছে সেই জিনটা। মৈত্রেয়বাবু শক্ত করে হাত ধরলেন। যজ্ঞ তখন মাঝপথে গভীর মন্ত্র উচ্চারণ হচ্ছে। হঠাৎ করে একটা ঝটকা মারল মৈত্রেয়বাবুর বউ। মৈত্রেয়বাবু ছিটকে পড়লেন অন্যদিকে, এবং সঙ্গে সঙ্গে গঙ্গা জলের ছিটা এবং মন্ত্রভূত কিছু ফুল ওনার বউয়ের গায়ে ছিটিয়ে দিলেন সেই তান্ত্রিক। আবার উনি সেন্সলেস হয়ে গেলেন। সেন্সলেস হওয়ার পরে তান্ত্রিক যা দেখলো, সেটা দেখার জন্য তান্ত্রিক নিজেও প্রস্তুত ছিল না। দেখলো একটা কালো বিশাল আকার অবয়ব যজ্ঞকুণ্ডের পাশে এসে বসলো। এসে বলছে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, এই যজ্ঞ বন্ধ করে দে। যজ্ঞ তোর সম্পূর্ণ করতে দেবো না আমি। তুই যজ্ঞ বন্ধ কর, যজ্ঞ বন্ধ কর। তখন তান্ত্রিক গভীর গলায় জিজ্ঞেস করলো, তুই কে? তুই ওনার শরীরে প্রবেশ করেছিস কেন? তখন ওই আত্মাটা বলল, এই কৈফিয়ত কি আমি তোকে দেব? আমি ওকে ভালোবাসতাম, ও অন্য কাউকে বিয়ে করেছে, আমি সহ্য করতে পারছি না এটা, আমি ওকে নিয়ে যাব। তখন তান্ত্রিক বলল যে ও তো তোর কোনো ক্ষতি করেনি, তুই অজানা কারণে কেউ আজ পর্যন্ত জানে না তুই সুইসাইড করেছিস। কেন সুইসাইড করলি তুই? তোর আত্মার কোনোদিন শান্তি হবে না। আর তোর আত্মা যদি শান্তি পেতে চাস, তাহলে একমাত্র আমি তোর আত্মাকে শান্তি দিতে পারবো। যদি চাস শান্তি পেতে, তাহলে তুই ওর শরীর ছেড়ে চলে যা। যেই তান্ত্রিক বলল যে আমি তোকে
শান্তি দিতে পারবো, তোকে মুক্তি লাভ করে দিতে পারবো, তখনই যেন তুই একটু নরম হয়ে গেল সেই জিনটা। জিনটা বলল, তুই সত্যি বলছিস? আমাকে শান্তি দিতে পারবি? আমাকে মুক্তি দিতে পারবি? তখন তান্ত্রিক বলল, হ্যাঁ, একমাত্র আমিই পারি, আর কেউ পারবে না। আমি যদি চাই, তোকে আমি এখানে মন্ত্র বলে বেঁধেও রাখতে পারি, আবার এখান থেকে তোকে মুক্তিও দিতে পারি। তখন জিনটা হেসে বলে উঠল, মিথ্যে কথা বলছিস না তো? হ্যাঁ, যদি মিথ্যে কথা বলিস তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার শক্তি সম্পর্কে অবগত না, আমি কিন্তু তোকে ছাড়বো না। তখন তান্ত্রিক আবারও বলল, আমি যখন বলেছি, আমার কথাই শেষ কথা, আমি তোকে মুক্তি দেব, কিন্তু মুক্তি দেওয়ার আগে ওর শরীর ছেড়ে তোকে চলে যেতে হবে। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, আমি মুক্তি পেতে চাই, ছেড়ে দেবো। তখন তান্ত্রিক বলে, তুই কবে ছাড়বি? তুই এখনই এই মুহূর্তে ওনার শরীর ছেড়ে চলে যা, আর কোনোদিন আসবি না। আর যদি কোনোদিন আসিস তাহলে কিন্তু আমি তোকে মন্ত্র বলে এখানে আটকে রাখবো, এবং তোর শান্তি লাভ, তোর মুক্তি লাভ কোনোদিন হবে না। তুই আমার ক্ষমতা সম্পর্কে অবগত না। বললাম তো ছেড়ে দেবো, জিনটা বলে উঠল। তখন বলল, প্রমাণ দিয়ে যা, কিভাবে ছাড়বি তুই? তখন বলল, ঠিক আছে, এক কাজ কর, ওই পুকুরের সামনে আবার নিয়ে যা। পুকুরের সামনে নিয়ে যাওয়ার পরেই দেখবি জলের মধ্যে একটা ঢেউয়ের মতন উঠবে, তখনই বুঝবি আমি ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওনার ওয়াইফকে ওই অজ্ঞান অবস্থাতেই কোনো রকমে নিয়ে গেল সেই পুকুরের সামনে, নিয়ে গিয়ে কাদা মাটির মধ্যে শোয়ালো। শোয়ানোর পরেই কয়েক সেকেন্ড পরেই ওরা দুজনে প্রত্যক্ষ করলো জলের মধ্যে একটা বিশাল ঢেউয়ের মতন উঠলো। পুকুরের জলে ঢেউ ওঠে না, কিন্তু সেই পুকুরের জলই যেন ঢেউ খেলে চলে গেল। তখনই তান্ত্রিক বলল, কাজ হয়ে গেছে মৈতসবু, আপনার ওয়াইফকে জিন ধরেছিল। আগের যে প্রেমিক ছিল, যে সুইসাইড করে মারা গেছে, সেই আপনার বউয়ের শরীরকে প্রজেক্ট করেছিল। তাই জন্য আপনার বউয়ের এরকম অবস্থা। এখন থেকে সব ঠিকঠাক থাকবে। তাও আমি একটা তাবিজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে তাবিজটা আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই তাবিজটা পড়বেন, তাতে আর কোনোদিন কিছু হবে না, আপনারা দুজনেই পড়বেন। কারণ আমি ওকে বলেছি মুক্তি দেব, কিন্তু আমাদের তান্ত্রিকদের সেই বিদ্যে জানা নেই। আত্মাকে কি করে মুক্তি দিতে হয়, সেই মুক্তির পথ কিন্তু আমাদের জানা নেই। কাজেই ও কিন্তু আবারও অ্যাটাক করবে, প্রথমে আমাকে অ্যাটাক করবে। ওকে অ্যাটাক করলে ওকে কি করতে হয় সেটা আমি দেখে নেব। আমাকে যখন ও কিছু করতে পারবে না, তখন কিন্তু আপনাদের উপরেও আবারও অ্যাটাক করবে, দুজনের যে কোনো একজনের মধ্যে। তাই তাবিজ যদি থাকে ও কিছু করতে পারবে না। তখন বললো, ঠিক আছে দাদা, তাহলে তাবিজটা দিন, আমরা পড়বো। তাহলে আপনারা এক কাজ করুন, আমাদের পাড়ার পেছন দিকে একটা পুকুর আমরা খনন করেছিলাম, সেই পুকুরে আপনারা দুজনে স্নান করে আসেন, তারপরে আমি যা করার করবো। ওরা দুজনে গিয়ে ওই পুকুরে স্নান করে আসলে ভেজা কাপড় ওদের, বললে ভেজা কাপড়ই এই তাবিজটা পড়তে হবে, নয়তো কোনো কাজ হবে না তাবিজ। ভেজা কাপড়ই ওরা তাবিজ দুটো ধারণ করলো। ধারণ করে তান্ত্রিক বলল, আর কোনো বিপদ আপনাদের হবে না, এবার থেকে আপনারা শান্ত মতন থাকতে পারবেন আপনাদের বাড়িতে, আপনাদের মঙ্গল হোক। উনিও চলে আসবেন। তা এখনো 6 মাস কেটে গেছে, এই ঘটনার 6 মাস কেটে গেছে। 6 মাস পরে ওদের আর কোনো বিপদ কোনোদিন হয়নি, বিপদ ওদেরকে ছুতেও পারেনি, বিশেষ করে এরকম জিন টাইপের বিপদ। এখন ওরা ভালোই আছে। তাই সময় সুযোগ করে আমাকে ঘটনাটা লিখে উনি পাঠিয়েছেন। উনি অ্যাকচুয়ালি ফেসবুক পেজে লিখে পাঠিয়েছেন, তো সেখান থেকে আমি ঘটনাটা বললাম আপনাদেরকে।
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আজকে এই পর্যন্তই আমার ঘটনা। সামনের সপ্তাহে আবারও একটা সত্যি ঘটনা নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসব। আর আবারও বলে রাখছি, আপনারা ভাববেন না আমরা কোনো গল্প কথা এখানে বলছি, সত্যিকারের ঘটনা। কারণ ঘটনার ম্যাক্সিমাম ঘটনাতেই আমরা আমাদের জায়গার নাম বলে দিই। কিছু জায়গার কমপ্লিকেশন থাকে, যে জায়গার নাম আমরা বলতে পারি না, কারণ যে ঘটনাটা লিখে পাঠায় তারাই না বারণ করে দেয় তার নাম, গ্রাম কোথায় থাকে এগুলো না বলতে, তখন আমরা বলতে পারি না। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আমরা জায়গার নাম উল্লেখ করে দিই, যাতে মানুষ বিশ্বাস করে যে না, ঘটতে পারে এরকম ঘটনা। আজও 2025 সাল এরকম ঘটনা ঘটে। যাদের সঙ্গে ঘটে তাদের সঙ্গে ঘটনা, যারা শোনে তাদের কাছে গল্প। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।